সম্ভবত, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। তারপরে দিই, আমি ডাক্তার নাজমুল ইসলাম, আমার বাসা ঝিনাইদহ, ক্ষুদ্র একজন মানুষ, হোমিওপ্যাথিতে শিখছি বিদ্যমান। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যায়? আচ্ছা, আমরা মোটামুটি গল্পে গল্পে শিখবো কুপরাম মেটকে। আমার যে পড়ানোর মানে ক্লাস নেওয়ার যে ধরন, সেই ধরন থেকেই আমরা শিখবো। আসলে আমরা তো বই সবাই পড়তে পারি, কিন্তু মনে রাখার কৌশল বা মনে রাখতে হয় কোন জায়গাটাকে গুরুত্ব দিলে মেডিসিনের থিমটা পাওয়া যায়, কোন রোগীর কোন জায়গাটাকে গুরুত্ব দিলে মেডিসিনকে চেনা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, আমি বুঝতে পেরেছি বৃষ্টির জন্য আপনার অনেক ক্ষতি হচ্ছে। ইনশাআল্লাহ আপনার বৃষ্টিতে ক্ষতি হয়তো পূরণ করে দেবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা কুপরাম মেট নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি এটা মিনারেল গ্রুপ, এবং আমরা যদি দেখি তাহলে সোডিক, এবং অনেকে আবার সেই সাথে কয়েকটা মায়াজম ইনক্লুড করছে সোরার সাথে, তবে মেইনলি সোরা, সোডিক, এবং যেখানে অনেক রাইটার বলে যে সোরা দোষ সংলগ্ন, সোরা দোষ মানে ছড়ি, সেই সাথে আপনি সিবিলিটিক টার্মটাকেও যুক্ত করতে পারেন। সিবিলিটিক টার্ম কেন, সেটা নিয়েও আমি একটু ব্যাখ্যা করব। আর যদি কাতরতা খোঁজেন, শীত কাতর। আর এর আওতা অর্থাৎ এর যে ক্রিয়াক্ষেত্র আছে সেটা হলো, দেখুন আমরা যদি কনভালসেশন দেখি, খিঁচুনি দেখি, তাহলে সেখানে এপিলেপসি দেখি, তাহলে সেখানে আমরা ব্যবহার করতে পারি। আমরা এছাড়াও যদি দেখি যে মেনিনজাইটিস, আমাদের ব্রেনের উপরে যে আবরক ঝিল্লি আছে তার প্রদাহ, মেনিনজাইটিস, সেখানে আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি অ্যাসাইটিস, জল সঞ্চয় হওয়া, আমরা অনেক সময় রিপোর্টে লেখা দেখে অ্যাসাইটিস, হ্যাঁ, লিভার অ্যাসাইটিস বা শুধু অ্যাসাইটিস লেখা থাকে। সিস্টাইটিস আলাদা, অ্যাসাইটিস আলাদা। তো যদি জল সঞ্চয় থাকে, সেটা যদি মস্তিষ্কে হয়, সেখানে কাজ করে, কৃমির উপরে কাজ করে। ফুসফুসজনিত রোগ লক্ষণ, কাশি, শ্বাসকষ্ট, সেটা ঘুমড়ি কাশি হোক, হুপিং কাশি হোক, ফুসফুসের ইনফ্লেমেশন হোক, সেখানে ব্যবহার করা যায়। এছাড়াও পক্ষাঘাত বা প্যারালাইজড হলে ব্যবহার করা যায়। এছাড়া আমরা যে বিভিন্ন ধরনের ইরাপশন আছে স্কিন ডিজিজের মধ্যে পড়ে, হাম, বসন্ত, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যায়। এছাড়াও আফটার ডেলিভারি সেখানেও ব্যবহার করা যায়। তো আমরা একটু এর ক্রিয়াক্ষেত্রটা জানলাম, আমরা খুব বেশি বড় করব না, আপনাদেরকে সংক্ষেপে একটা দারুণ জায়গা আমি কুপরামকে দাঁড় করিয়ে দেব। তো দেখুন, আমরা কুপরামে যাওয়ার আগে একটু গল্প বলি। হ্যাঁ, কুপরামে যাওয়ার আগে আমি গল্প করে শেখালে সমস্যা আপনাদের, মানে গল্প করে যদি আপনাদের বোঝাই, গল্পে ভালো হবে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা কুপরামকে দেখেছি, দু একটা সিমটম আমি আপনাদের উল্লেখ করি। কুপরামকে দেখেছি কামড়ানো, আঘাত করা। কুপরামকে দেখেছি নিষ্ঠুর আচরণ করা। কুপরামকে দেখেছি বিদ্বেষ পরায়ণ বা একপ্রকা। আমরা আগে দুই একটা সিমটম আলোচনা করে তারপরে যাচ্ছি মাইন্ড সিমটমে। তো আমরা যদি বলি কেন, যদি প্রশ্ন করি যে এটা কেন হয় বা কেন সে করে, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো
আপনি যদি ফিল করেন যে আমাকে কেউ শত্রু আক্রমণ করছে, হ্যাঁ, আপনি যদি ফিল করেন যে আমাকে কেউ মানে কোন শত্রু আমাকে আক্রমণ করছে, আপনি কি করবেন? নিশ্চয়ই সেটাকে প্রতিরোধ করবেন। প্রতিরোধ করতে হলে আপনাকে কি করতে হবে? হয় মুখের ভাষা ইউজ করতে হবে, অথবা বডিটাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ আক্রমণাত্মক হতে হবে। তাকে আঘাত করতে হতে পারে, সেটা কামড়ানো হোক, চিল্লানো হোক, লাঠি ছোটা হোক, মানে কিছু একটা আপনাকে করতে হবে। তো আমরা শুরুতে যেটা বললাম যে কুফরাম মেটের মধ্যে অন্যকে আঘাত করার, গালি দেওয়ার, কামড়ানো, কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, বিভিন্ন ধরনের আচরণ আমরা লক্ষ্য করি। সেছাড়া আমরা দেখেছি এপিলেপসি অবস্থায় বা খিঁচুনি হওয়া অবস্থায় মুখমণ্ডল হাতটা মুষ্টিবদ্ধ হয়, এবং আপনার যে 5টা আঙুল আছে, যেটাকে আমরা বুড়ো আঙুল বলি, এর আরেকটা কি নাম আছে জানি না, এটা আগে সর্বপ্রথম তালুতে আসে, সর্বপ্রথম হাতের তালুতে আসে। এই বুড়ি আঙুলের উপরে বাদ বাকি 4টা আঙুল তাকে শক্ত করে ধরে। আমি মনে হয় আপনাদের বোঝানোর জন্য একটু ক্লিয়ার করে দিই। আমার হাতটা দেখেছেন, দেখা যাচ্ছে আমাকে? জি স্যার, দেখা যাচ্ছে। আমার যে হাতটা আছে, এই নখটা প্রথমে এখানে আসে, তারপরে এই আঙ্গুলগুলো এইভাবে আসে, এবং দুটা হাতেরই। আপনাকে কি দেখি? দেখা যাচ্ছে না স্যার। আমাকে দেখতে পাচ্ছেন না? এখন আসছে স্যার। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম যে আমার এই আঙুলটা প্রথমে এখানে আসবে, হাতের তালুতে আসবে, তারপর 4টা আঙুল দিয়ে ঠিক এইভাবে চলে আসবে, এবং সেই সাথে দুটা হাত এবং দুটো পা বাঁকিয়ে যাবে, আঙুলগুলো বাঁকিয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন লিডাম পালসের সাথে। আমি কি তুলনা করে একটু দু একটা তুলনা করে বুঝাই দিই, যেহেতু আপনাদের স্কিল ডেভেলপের ক্লাস, একটু ভেঙে ভেঙে বুঝাই মনে রাখার জন্য। আমরা লিডাম পালসের একটা কথা জানি। লিডাম পালসের কথা কি জানি? লিডাম পালসের কথা জানি হলো যে নিম্ন অংশ থেকে ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ লোয়ার পার্ট থেকে পেইনটা ঊর্ধ্বগামী হয়। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি এই খিঁচুনিটা, মুষ্টিবদ্ধটা যদি নিচ থেকে উপরের দিকে আসে, তাহলে সেখানে আমরা কুফরাম মেটকে চিন্তা করতে পারি। তো যাই হোক, এখানে আমরা কুফরাম মেটকে আপাতত অফ করে রাখলাম এই জায়গাটাই। তাহলে আমরা আঘাত করা, প্রতিরোধ করা, সেই সাথে আমরা দেখলাম কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, থুতু দেওয়া, বা যাই করুক না কেন, এর পেছনে একটা কারণ ছিল। রাজন শঙ্করনের বই যারা পড়েন, এবং যদি ফিজিওলজিক্যাল ম্যাটেরিয়া মেডিকা পড়েন, তাহলে কিছু কিছু কথাগুলো ওখানে বেশ দারুণ ভাবে লেখা আছে। যে সেটা হলো যে এদের মধ্যে, খেয়াল করুন, একটু ভালোভাবে বুঝাচ্ছি গল্প করে, পরে রিডিং আপনাদের পড়িয়ে দেব, যে এই যে আক্রমণ, অর্থাৎ সে নিজেকে রক্ষা করতে, সেভ করতে যে আপনাকে আঘাত করছে, কেন? আমরা জানি যে তারা যে কোনো বিষয় চাপা রাখলে, ব্রেনের মধ্যে রাখলে, যে কোনো ইরাপশন চাপা পড়ে, তাহলে তারপরে তার রোগ লক্ষণ প্রকাশ পায়। যে কোনো ইরাপশন বলতে হাম, বসন্ত, এগুলো যদি প্রকাশ না হতে পারে, তাহলে তার রোগ লক্ষণ হতে পারে। আচ্ছা, আর আরেকটা জায়গা আপনি লক্ষ্য করবেন, এই যে আমরা বললাম যে সে মনের মধ্যে চাপা রাখলে, এই চাপা রাখার পরবর্তীতে দেখুন আমাদের কুফরাম মেটের একটা শক্তিশালী জায়গা আছে।
এই লক্ষণটা যদি আপনারা খুঁজে পান, যেমনটা আমি বললাম এটা একটা লক্ষণ, মুষ্টিবদ্ধ হওয়া। আরেকটা লক্ষণ খুঁজে পাবেন, সেটা হলো যে যদি কোনো রোগীর মধ্যে, আমি সম্ভবত শিক্ষা গ্রুপে হাসনাত স্যার আর আমাদের ফারজানা ম্যাম আর কে যেন যুক্ত আছে, আমি মনে হয় সন্ধ্যার আগে একটা কথা লিখেছিলাম, দেখেছেন কিনা জানি না। আচ্ছা, সেখানে আমি উল্লেখ করেছিলাম, হ্যাঁ দেখেছেন, এটা হলো কুপ্রমেটের একটা দারুণ সিমটম। যে একটা জিনিস খেয়াল করবেন, এই আমি আমার কথা দিয়ে বুঝাচ্ছি, আমি একটা চিন্তা করছি, ধরুন আমি একটা চিন্তা করছি, কি ধরনের চিন্তা করছি আমি আপনাদেরকে দিয়েই বোঝাচ্ছি। আপনার একজন বিশ্বস্ত লোক আছে, হ্যাঁ, আপনি রোগীর কাছে তো শুনবেন, তার ফার্স্ট হিস্ট্রি শুনবেন, যে আপনার যখন আপনি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিতে চাইছেন, আপনি রোগীর পাস হিস্ট্রিটা জানতে চাইবেন, যে রোগের উৎপত্তিটা কতদিন, 2 বছর আগে কি হয়েছিল, তখন কি সিমটম ছিল। হ্যাঁ, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিতে গেলে এগুলো খুব বেশি প্রয়োজন হয়। ঠিক তার আগ মুহূর্তে কি সিমটম ছিল, সেই সময় কি সিমটম ছিল, আপনার মাইন্ড কি বলে, এমন অনেকগুলো প্রশ্ন থেকে যায় ধাতুগত চিকিৎসা দিতে গেলে। তো আপনি যেটা বললাম যে একটা জিনিস কুপ্রামেটের মধ্যে খেয়াল করবেন, সেটা হলো যে আমি চিন্তা করছি, হ্যাঁ ধরুন আমি চিন্তা করছি, কি চিন্তা করছি, আমার ইকোনমিক্যাল সাইড, অথবা আমার লাইফ, অথবা আমার ফিউচার, অথবা আমার পরিবারের কাউকে নিয়ে, অথবা আমার বিশ্বস্ততা নিয়ে, আমি কাউকে বিশ্বাস করি, সেই বিশ্বস্ততা নিয়ে আমি চিন্তা করছি। ধরুন ফর এক্সাম্পল, আমি আমার ওয়াইফকে নিয়ে দুশ্চিন্তা করছি। আমি জানি, আমার শতভাগ বিশ্বাস আছে যে আমার ওয়াইফ আমাকে ছেড়ে যাবে না, বা আমার শতভাগ বিশ্বাস আছে যে আমার সম্পদগুলো সে নষ্ট করবে না, আমার শতভাগ বিশ্বাস আছে, আমি জানি, মানে 100-তে 100 জানি এবং মানি, জানি এবং মানি। কিন্তু এই তারপরেও চিন্তা মাথা থেকে সরছে না, আমার টাকাগুলো তার কাছে জমা রেখেছি, সে নষ্ট করবে না তো, সেই টাকাগুলো বাজে কাজে লাগাবে না তো, আমার কষ্টের সম্পদটা নষ্ট হয়ে যাবে না তো, বা আমার সে বিশ্বাসটা রাখবে তো, ইটিছি। দেখুন, এই কথা দ্বারা আমি একটা জিনিস আপনাদেরকে বোঝালাম, যে আমি কিন্তু জানি, যে আমি বলেছি শতভাগ আমার বিশ্বাস আছে যে আমাকে ছেড়ে যাবে না, আমার সম্পদ নষ্ট করবে না, আমাকে, তাহলে কি এটা নিয়ে আমার দুশ্চিন্তা করার তো কোনো সুযোগ নাই। আমি জানি এটা, আমি মানি এটা, কিন্তু আমার ব্রেন কিন্তু সেখান থেকে সরছে না। অপ্রতিরোধ দুশ্চিন্তা, অপ্রতিরোধ এনজাইটি, যেটাকে আপনি কোনোভাবেই রোধ করতে পারছেন না, কোনোভাবেই রোধ করতে পারছেন না, কোনোভাবে সেটাকে আপনি চাপা রাখতে পারছেন না, ওর মধ্যে চলতে আছে। দেখুন, এই অপ্রতিরোধ উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা যদি তার মধ্যে খুঁজে পান, যদি তার মধ্যে থেকে থাকে, তাহলে সেখানে আপনি চোখ বুঝে কুপ্রামেটকে চিন্তা করতে পারেন। তবে একটা বিষয় বলি, এই জায়গাটা একটু কথা বলার আছে। এখানে তিলকে তাল বানানো, আমি গল্প করছি যেহেতু আপনাদের সময় নিয়ে ক্লাস, তারপরে রিডিং পড়লে অল্পতে শেষ হয়ে যাবে। আপনি তিলকে তাল বানানো, ফার্স্ট সম্ভবত 19টা মেডিসিন আছে, ফার্স্ট গ্রেডে একটা মাত্র গ্রাফাইটিস, সেকেন্ড গ্রেডে আছে লাক্স ভূমিকা, হিপারসাল, আর নাইট্রিক অ্যাসিড, আর্সেনিক, কয়েকটা মেডিসিন আছে। যারা রেপার্টরি পড়েন, রেপার্টরি জানেন, তাদের জন্য খুব সহজ হবে। তিলকে তাল বানানো এক, আর অপ্রতিরোধ দুশ্চিন্তা আর এক। হ্যাঁ, যে বিষয়টা না ভাবলেও চলে সেটাকে ভাবছেন, যদিও আমরা কুপ্রামেটকে ঠিক কোয়েলিং নেচারটা কি,
ক্রমাগত পাকাচ্ছে, মাথার মধ্যে পাকাচ্ছে পাকাচ্ছে পাকাচ্ছে। সাইকোসিক ভিজিবিলিটি পেশেন্ট যেটা হয়ে থাকে, কোয়েলিং নেচার, আমরা জানি কোপ্রামেটের মধ্যে সেটা আছে, কিন্তু তিলকে তাল বানানোর এভরিথিং, সব বিষয় নিয়ে তিলকে তাল বানানোর প্রবণতা আমরা যেমন থুজা বা নাইট্রিক অ্যাসিড, নাক্স ভূমিকা এদের মধ্যে দেখতে পাই। সেই জায়গাটা কিন্তু আমরা এই জায়গাটাতে ভাববো না। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা যদি দেখি তার এই অপ্রতিরোধ্য উদ্বেগ, অপ্রতিরোধ্য অস্থিরতা, দুশ্চিন্তা তার মধ্যে কাজ করছিল, ঠিক তারপরেই তার রোগ লক্ষণটা দেখা দিয়েছে। যেমন একটা স্টাফিসিগেরিয়াতে আমরা দেখেছি যে তার সেক্সুয়াল ডিমান্ড, তার রাগ, আমরা স্টাফিসিগেরিয়াকে অভদ্র ভাবি বলি, কিন্তু বিশ্বাস করুন স্টাফিসিগেরিয়া একটা ভদ্র মেডিসিন। এরা ইগনিশিয়ার মতো নিজের মধ্যে চাপা রাখে, কিন্তু নিজের মধ্যে চাপা রাখলে স্টাফিসিগেরিয়া রোগে আক্রান্ত হয়। তার সেক্সুয়াল ডিমান্ডটাকে সে চাপা রাখলে তার রোগ লক্ষণ প্রকাশ পায়। রাগটাকে প্রকাশ না করতে পারলে নিজের মধ্যে রাখলে তার রোগ লক্ষণ প্রকাশ পায়। আর সেখানে আমরা পালসিটিলা গ্রাফাইটিসকে দেখেছি, সে যদি প্রকাশ করে, কান্না করে, বলে, ব্যাখ্যা করে, তাহলে ভালো থাকে। রিজার্ভ মাইন্ডের ন্যাট্রামকে দেখেছি, সিপিয়াকে দেখেছি, তারাও কিন্তু ভালো থাকে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, তাহলে যদি অপ্রতিরোধ্য দুশ্চিন্তা তার মধ্যে যদি খুঁজে পাওয়া যায়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করব? সেখানে আমরা অবশ্যই কোপ্রামেটকে চিন্তা করব। আরেকটা বিষয় একটু বলি, আমি আগে গল্প করে নিচ্ছি, তারপর আপনাদের মূল মেডিসিন। আমি এখনো গল্প শেষ করিনি আপনাদের সাথে। আচ্ছা, আরেকটা বিষয় আপনি মাথায় রাখবেন, দেখুন ওভারকাম, জয়ী হওয়ার মেন্টালিটি, এই জয়ী হওয়ার মেন্টালিটি দেখুন আমরা ল্যাকেসিসে দেখেছি, সালফারে দেখেছি, প্লাটিনামে দেখেছি, আমরা লাইকোপোডিয়ামে দেখেছি, নাইট্রিক অ্যাসিডে দেখেছি, বেশ অনেকগুলো মেডিসিনই আছে যে আমাকে জয়ী হতে হবে। সে যে অ্যাসিড ফ্লোরিকামে দেখেছি। এক একজনের চিন্তা ভাবনা কিন্তু এক এক রকম। খেয়াল করুন, আমরা সালফারকে যদি বলি, আমি কিন্তু গল্প করে আপনাদেরকে মূল থিমটা দিয়ে দিচ্ছি। সালফারকে যদি দেখি, যেহেতু জানি সে সোরা, এটাও সোরা, সোরা সৃষ্টি করতে পছন্দ করে, নিজেকে যদি বলা হয় যে আমার রাজ্যে আমি রাজা, তাহলে সালফার কি করে জয়ী হতে চায়? আমি মানে ব্লু ব্লাডের একজন মানুষ, হ্যাঁ, তাহলে আমি কেন আপনার কাছে আমি মাথা নত করব? আমাকে জয়ী হতে হবে। আমার ব্রেন যত সৃষ্টিশীল বিষয়গুলো আছে আমার ব্রেনের মধ্য থেকে আবিষ্কার হয়, তাহলে আমি আপনার কাছে কেন মাথা নত করব? ছোড়া, সালফার। আচ্ছা, প্লাটিনাম, আমি কেন আপনার কাছে মাথা নত করব? কারণ আমি সৃষ্টির সেরা জিনিস থেকে তৈরি। মানে আমরা যেমন আমাদের মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সেরা জীব, আমরা অনেক সময় প্রাউড ফিল করি যে আমরা সৃষ্টির সেরা। হ্যাঁ, ঠিক প্লাটিনাম, ওই যে ধাতুগত, হ্যাঁ, অনেক মূল্যবান ধাতু, তাহলে আমি কেন মাথা নত করবো? ল্যাকেসিসকে আমরা দেখেছি, ল্যাকেসিস কি করে, সে যে করে হোক, মিথ্যার আশ্রয় নিয়ে হোক, দেখুন এক একজনের মেন্টালিটি এক এক রকম। সে যেমন কি করে, আপনি সাপকে যদি দেখেন, সাপটা কি করে অ্যাগ্রেসিভ মুডে থাকে। হ্যাঁ, অ্যাগ্রেসিভ মুডে থেকে কি করে, আগে আপনাকে আক্রমণ করতে হবে, তার মানে জয়ী হতে হবে, কিন্তু না পারলে লেজ গুটিয়ে পালায়। ঠিক ল্যাকেসিসের বেলায় তাই আমরা দেখেছি। আবার আমরা যদি বলি আর কি মেডিসিন আছে, যে এই মুহূর্তে ভুলে যাচ্ছি, কিন্তু আমরা যদি এই কুপ্রামেটকে যদি দেখি, দেখুন কুপ্রামেটের একটা ডিলুশন আছে। হ্যাঁ, কুপ্রামেটের একটা ডিলুশন আছে, দারুণ। রাজন শঙ্করনের সোলস অফ রেমিডিস বইতে খুব ভালোভাবে উল্লেখ আছে, ডেস্কটপ গাইডেও আছে। দেখলাম, আমি বিকালবেলা একটু দেখছিলাম রুগী দেখার ফাঁকে ফাঁকে। তো দেখুন তাদের একটা ভ্রান্ত ধারণা আছে, আমি কিন্তু আপনাদের এখনো গল্প করছি
যে জয়ী হওয়ার মেন্টালিটি বা আমি যদি আপনাকে আরেকটু বুঝাই বলি যে ধরুন আপনি একজন বড় কোন একজন ব্যক্তিত্ব ফিল করছে মনে মনে, যেমনটা সালফার ফিল করছে, যা প্লাটিনাম ফিল করছে যে আমি একজন ভালো মানুষ, সরি আমি একজন বৃহৎ মানুষ, আমার ব্রেন অন্যদের তুলনায় সেরা, বা আমি আমার স্কিন হোক, আমার বুদ্ধি হোক, আমার দেখতে সুন্দর হোক, আমার চুল হোক, আমি সেরা, তাহলে আমি আপনার কাছে কেন মাথা নত করবো? আচ্ছা আমি একটু আমার বড় ভাইয়ের বাবুটা কান্না করছে, একটা মিনিট আসছে, আমি হ্যাঁ দরজাটা একটু কমপ্লিট লাগিয়ে দিয়ে আসি। সরি। তাহলে আমরা যেটা বলছিলাম, আপনি যদি এই ইসের মধ্যে, কুপ্রামের মধ্যে এই মেন্টালিটিটা খুঁজে পান, কোন মেন্টালিটি? এই এর একটা ডিলুশন আছে, যে দেখুন সে কখনো ভাবে যে আমি সবজি বিক্রেতা, তবে সেটা সবুজ সবজি বিক্রেতা। আবার সে কখনো ভাবে যে, খেয়াল করুন আমি কিন্তু বলছি সে ওভারকাম, জয়ী হওয়ার মেন্টালিটি, ভালো করে খেয়াল করবেন, আমি সবজি বিক্রেতা, বা আমি মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, আমি পুরানো ভাঙা চেয়ার গুলো, টেবিল গুলো আমি ঠিক করি। আবার তার একটা ডিলিউশন আছে যে আমি, পুলিশ আমাকে গ্রেফতার করবে, হ্যাঁ। কিন্তু এত কিছুর মাঝেও তার একটা দারুণ জায়গা আছে, সে ফিল করে যে আমি এগুলো হবো কেন, আমাকে হতে হবে রাষ্ট্রপ্রধান, বা আমাকে হতে হবে, মানে বোঝানোর জন্য, মানে উচ্চ পদস্থ কেউ। রাজন শঙ্করনের বইতে এটা খুব ভালোভাবে উল্লেখ আছে, এবং সম্ভবত দুবের বইতে মাইন্ডে একটু ভালো করে লেখা আছে, আপনারা একটু পড়ে নিবেন, যারা এই কথার সাথে একটু ভালো করে পড়ে নিবেন। তো এই যে আমি উচ্চ পদস্থ একজন ব্যক্তি, বা আমি প্রধান একজন ব্যক্তি, বা এই কারণবশত তার মধ্যে স্বৈরাতন্ত্র নয়, একনায়কতন্ত্র যেমনটা হয়ে থাকে, ঠিক অনুরূপ আচরণ তার মধ্যে লক্ষ্য করবে। একঘেয়েমি, আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যে একঘেয়েমি আচরণ, একঘেয়েমি আচরণ। তাহলে যে ব্যক্তিটা ভাবছে যে আমি সর্বে সর্বা, তার আমার আচরণটা কেমন হবে? আমি যা বলছি, আমার ব্রেন যেটা বলছে, আপনাকে ফোর্স করাবো শোনানোর জন্য, যেটা আমরা ল্যাকেসিসে দেখেছি, সালফারে দেখেছি, হ্যাঁ আমরা নাচতে দেখেছি যে যা বলছি তাই, বিপরীতে জ্বর মতো নাই, হ্যাঁ আমরা হিপার সালফে দেখেছি যে বিপরীত জ্বর মতো নাই, হ্যাঁ। তো এই জায়গায় আপনি যদি তাকে দেখেন, তাহলে তার মধ্যে একমাত্র, অর্থাৎ আপনি যদি কুপ্রাম হন, তাহলে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে অর্ডার করতে ভালোবাসবেন, যেমনটা লাইকোফোডিয়ামের মধ্যে আমরা খুঁজে পাই। লাইকোফোডিয়াম কিন্তু স্বৈরার শাসক। আপনারা লাইকোফোডিয়ামকে যদি কখনো দেখেন, পার্সোনালি যদি কখনো দেখার চেষ্টা করেন, বা পার্সোনালি যদি কখনো লাইকোফোডিয়ামকে খুব ডিপলি খোঁজেন, তাহলে দেখবেন এও স্বৈরা শাসক, অর্থাৎ সে নেতৃত্ব দিতে চায়, সে অর্ডার করতে চায়, হুকুম করতে চায়, হ্যাঁ তার কথা শুনুক, তাকে ভয় পাক, যেটাকে আমরা বলি শক্তের ভক্ত নরমের জম। ঠিক আমাদের এই কুপ্রামের জায়গাটাও সেম, কুপ্রামের জায়গাটাও সেম, সেও কিন্তু একনায়কতন্ত্র তার আচরণ, সেও শক্তের ভক্ত নরমের জম, কিন্তু তার মধ্যে সবসময় কাজ করে আমি সবার থেকে আলাদা, আমি উচ্চপদস্থ কেউ, বা আমি অনেক দামি একজন মানুষ, তাহলে আমি সবাইকে অর্ডার করব, প্রয়োজনে আমি লাথি মারবো। এবং ওই যে লাথি মারার বা যেটাকে আমরা বলি ইনস্যানিটি, উন্মাদনা, ইনস্যানিটি অবস্থায়, উন্মাদনা অবস্থায় আমরা জানি লাথি মারে, আমরা পড়েছি, আমরা বইয়ের ভাষা, এটা বইয়ের ভাষা, যে ইনস্যানিটি অবস্থায় লাথি মারে, কামড়ায়, থুতু ছিটায়, জামা কাপড় ছেড়ে, বাচ্চারা কাছে আসতে দেয় না, যারা ইনস্যানিটি অবস্থায় মানে বিভৎস আচরণ করে, কেন করে?
যদি কেন করের উত্তর আপনি খুঁজতে যান, তাহলে এই সময় তারা নিজেকে সেভ করতে চায়, অর্থাৎ নিজে বিপদ মুক্ত থাকতে চায়। শুরুতে যে গল্পটা আপনাদের করেছিলাম, তাহলে লক্ষণটা যদি আপনারা খুঁজে পান, তাহলে সেখানে আমরা কুপ্রামেটকে চিন্তা করব। আমার গল্পটা আপনারা বুঝতে পেরেছেন নাকি বিরক্ত হয়েছেন? আমি কুপ্রামেটকে না স্যার, সুন্দর হয়েছে, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা কুপ্রামেটকে একটা গল্প আকারে সাজালাম। এবার আমরা লক্ষণে যেতে পারি, হ্যাঁ, যে কি কি লক্ষণ কুপ্রামেট দিতে পারে। তাহলে দেখুন, এবার কুপ্রামেটের আরেকটু মাইন্ড সিনড্রোম আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বলে যাই। হ্যাঁ, যেমন দেখুন, আমরা নাক্সকে দেখেছি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেয়, হিপারসালফে দেখেছি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেয়, আমরা নাইট্রিক অ্যাসিডকে দেখেছি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, কিন্তু কুপ্রামেটকে যদি দেখেন, ওই যে বিপদ থেকে বিপদকে মোকাবেলা করতে হবে, আমাকে সাবধান থাকতে হবে, আমাকে প্রস্তুত থাকতে হবে। কুপ্রামেন্টের মাইন্ডে যদি ঢোকেন, তাহলে সে বলবে আমাকে প্রস্তুত থাকতে হবে। তাহলে আমাকে প্রস্তুত থাকতে হবে, কিভাবে থাকতে হবে, কেন থাকতে হবে? ওই যে বাচ্চারা বলে না, কেউ কাছে আসলে কুপ্রাম নিতে চায় না, কাছে আসতে দিতে চায় না, লাইক সিনার মতো, যে কাছে আসতে দিতে চায় না। কেন? আচ্ছা, অনুভূতিতে থাকে আমি তার দ্বারা আক্রান্ত হতে পারি এবং আমাকে প্রস্তুত থাকতে হবে, যে করে হোক আমি তার হাত থেকে বাঁচবো, এই একটা মেন্টালিটি। তবে এপিলেপসির তিনটা ভাগ আছে, আমি সেখানটাও আলোচনা করছি। তার মধ্যে একটা ভাগ আছে অরা। এই এপিলেপসির অরা পার্টে এসে রোগী টের পায় যে আমার এখনই খিঁচুনি হতে পারে, আমি সেন্সলেস হয়ে যেতে পারি। আমি কুপ্রামকেই কিন্তু গল্প করছি। আমার একটা ফিল কি করছে যে আমার এই হাতটা কাঁপলে, আমি বুঝাচ্ছি আপনাদেরকে, এই হাতটা কাঁপলে, তারপর আমি চোখে ঝাপসা দেখি, তারপর আমার আস্তে আস্তে হাতটা দুর্বল হয়ে যায়, তারপরে আমার খিঁচুনি শুরু হয়। দ্যাটস মিন আমি কিন্তু বুঝতে পারছি যে আমার এটা হবে, আমার এটা হবে, টুডে না হলেও টুমোরো হবে, বা সকালবেলা এগুলো দেখা দিয়েছে, আজকে হবে। আমি ইসের মাগুরার একটা পেশেন্ট দেখেছিলাম, মাগুরার একটা এপিলেপসির পেশেন্ট দেখেছিলাম, না মাগুরার দুইটা পেশেন্ট দেখেছি। একটা পেশেন্টের লাস্ট কি আছে আমি জানি না, আমার কাছে 3বার এসেছিল, পরে শুনলাম সে ভালো আছে। এই যেটা আমি আপনাদের বোঝাচ্ছি, অরা, এপিলেপসির অরা স্টেজটা বোঝাচ্ছি, এটা নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করব। তো সেই রোগীটা, যেটা সেকেন্ড যে রোগীটা বলেছিলাম, সেটা ন্যাট্রামের পেশেন্ট ছিল। তো রোগী বলতো যে আমার হওয়ার আগে আমি উপলব্ধি করতে পারি যে আমার হবে, আমার চোখটা ঝাপসা হয়ে আসে, হাত পা শক্ত হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এটা হলেই 2-1 ঘন্টা পর, অথবা সর্বোচ্চ 5-6 ঘন্টা নেয়, আমার ওদিন হবে। এই যে পূর্ব লক্ষণ প্রকাশ হওয়ার পূর্ব লক্ষণ এপিলেপসি, এটাকেই বলা হয় অরা স্ট্রেস। ঠিক অনুরূপ ভাবে দেখুন, এই জায়গাটা একটা জিনিস আপনাকে বোঝালাম যে 2 ঘন্টা পরে হোক, 5 ঘন্টা পরে হোক, হবে এই প্রত্যয়। তার মানে এটা কি ইনস্ট্যান্ট এসেছে, বেলেডোনার মতো সাডেন এসেছে, এখন আইটার মতো কি হঠাৎ করে এসেছে? না, আসেনি, ধীরে 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 গুটি গুটি পায়ে এসেছে। ঠিক অনুরূপ ভাবে কুপ্রামের রোগীগুলোর রোগ লক্ষণটাও ধীরে 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 প্রকাশ পাবে। এই জন্য বলা হচ্ছে এদেরকে এপিলেপসির অর্ডারটা স্টেজে এসে ভালো কাজ করে। আচ্ছা, তার মানে এরা আক্রান্ত হতে গেলে, আক্রান্ত হওয়ার আগে এরা বুঝতে পারে। সবাই 2-1 করে চলে যাচ্ছে কি নেট সমস্যায়, নাকি আমি ধারাবাহিক না করে গল্প আকারে বুঝিয়ে দিতে চাইছি বলে?
আমি জানি না আপনাদের এই গ্রুপের ক্লাস নেওয়ার ধরনটা কেমন, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, খুব সুন্দর হচ্ছে স্যার। আচ্ছা, না অলরেডি 29 থেকে 26 জন, এই জন্য জিজ্ঞেস করছি নেটের সমস্যা কিনা। আচ্ছা, তাহলে দেখুন আমি তাহলে যেটা বুঝালাম আপনাদের, যে আমরা কুফরামকে দেখেছি যে ধীরে ধীরে, ওই যে বললাম যে সকালে যখন হচ্ছে এটা আমার হাত পা অবশ হয়ে আসছে, কেউড়ি লেগে আসছে, মানে প্রচলিত ভাষা, রুগীর ভাষা বলছি, শক্ত হয়ে আসছে, তাহলে আজকে আমার হতে পারে। কখন হতে পারে? 2 ঘন্টা পরে অথবা 5 ঘন্টা পরে। তার মানে ধীরে 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 প্রকাশ পাচ্ছে। তাহলে এই প্রকাশ পাওয়ার কারণে সে কি বলছে? আমরা বলেছিলাম যে সে প্রস্তুত থাকে। এই জায়গাটা আরেকটা কথা বলি, এদের একটা শখ আছে, ডিজায়ার আছে, কি জানেন? কুম্ফু কারাতে শেখা। ওই যে বলেছিলাম শত্রু তাকে আক্রমণ করতে পারে। এদের ভিতরে একটা অদ্ভুত লক্ষণ খুঁজে পাবেন, এরা মার্শাল আর্ট শিখতে চায়, এরা মার্শাল আর্ট শিখতে চায়, এরা কারাতে শিখতে চায়, এরা লাঠি খেলা শিখতে চায়, যে না আমি শত্রুর মোকাবেলা করতে পারি। অদ্ভুত এই লক্ষণটা আপনি কুপ্রামেটের মধ্যে খুঁজে পাবেন। যদি পান তাহলে সেখানে কুপ্রামকে চিন্তা করতে পারেন। তাহলে মজার মজার লক্ষণ কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি কুপ্রামকে। এবার যদি আপনাদের ধারাবাহিক আলোচনায় আমি আসি, তাহলে এবার হয়তো আর ভালো লাগবে না। হ্যাঁ, দেখুন ধারাবাহিক আলোচনাতে যদি আমরা আসি, আমরা জানি যদি কোনো রোগীর মুখমণ্ডল, পুরা বডি, মুখমণ্ডল নয়, পুরা বডি নীল ধারণ হচ্ছে, নীল নীল কালচে বা নীল ধারণ করছে, নীল রং ধারণ করছে, কখন? এপিলেপসি টাইমে, খিঁচুনির টাইমে, যখন বা সেন্সলেস হয়ে যাচ্ছে, মুখমণ্ডল নীল বর্ণ ধারণ করছে। আমরা বলেছিলাম যে খিঁচুনির সময় কি হয়? এটা আগে মুষ্টিবদ্ধ হয়, পরে এটা হয়, এবং এই ফিঙ্গার থেকে শুরু করে ঊর্ধ্বগামী হয়, মস্তিষ্কের দিকে ধাবিত হয়। আমরা বেলেডোনার ব্লাড সার্কুলেশন পড়েছি না? ঊর্ধ্বগামী ব্লাড সার্কুলেশন। আমরা লিডাম পালসের রিমাটিজম পড়েছি না, যে নিম্নে থেকে ঊর্ধ্বগামী চলে আসে। ঠিক অনুরূপ ভাবে আক্রান্ত, যদি ফিঙ্গার গুলো আগে আক্রান্ত হয় এবং পরবর্তীতে যদি তার ঊর্ধ্বগামী হয় এবং সেই সময়ে যদি তার নীল বর্ণ ধারণ করে মুখমণ্ডল, হাত, জিহ্বা, ঠোঁট, পুরো ফেস থেকে শুরু করে টু জেড যদি নীল বর্ণ ধারণ করে, তাহলে সেটা কুপ্রামেটের জায়গা। মাথায় রাখতে হবে এটা কার্বোভেজে আছে, এটা সিকেলি করে আছে, আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আপনি যদি আরো দেখেন যে এই জায়গাটাতে আমরা আসলে কি ব্যবহার করব, ল্যাকেসিসে আছে, কার্বোভেজে আছে, সিকেলি করে আছে, ভিরেটা মেলবামেও আছে। হ্যাঁ হ্যাঁ, ভিরেটা মেলবামেও আছে। তাহলে এটা কেন হয়? প্রশ্ন থেকে গেল, কেন হয়? আমরা তো শুধু লক্ষণ জানলে হবে না, লক্ষণের যেহেতু আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিব, একটা খিঁচুনির রোগী সে তো আর হুট করে আপনার কাছে আসেনি, এটা একদিনে হয়নি বা একবার হয়নি, খেয়াল রাখুন। আর আরেকটা বিষয় আছে, আমি আপনাদেরকে বলি, সেটা হলো হোমিওপ্যাথিতে প্রথমত আসে খুব দরিদ্র ঘরের লোকজন, দ্বিতীয়ত আসে হাই সোসাইটির মধ্যে, তারা অনেকগুলো ডাক্তার ঘুরে 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 যখন না পারে, কোনো গতি থাকে না, যার নেই কোনো গতি, সে খায় হোমিওপ্যাথি। আমার ইন্টারনেট ভাইবা বোর্ডে এই প্রশ্নটা ধরেছিল আমাকে। হ্যাঁ, যার নেই কোনো গতি, ড্যাশ হোমিওপ্যাথি, ড্যাশে কি বসবে? তো যাই হোক, তাহলে দেখুন রোগটা জটিল। রোগটা যখন জটিল, তখন ধাতুগত লক্ষণ নিতে হচ্ছে। ধাতুগত লক্ষণ নিতে গেলে আমাকে জানতে হচ্ছে যে তার কনভালশনের সময় তার মুষ্টিবদ্ধ হাত হচ্ছে, মুখমণ্ডল নীল হচ্ছে, কিন্তু কেন হয়?
তাহলে আমরা দেখলাম তার বডিতে অক্সিজেনের অভাবজনিত কারণে, অক্সিজেনের অভাবজনিত কারণে ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হচ্ছে, পুরা বডিতে অক্সিজেনের অভাব হচ্ছে, তখন তার মুখমণ্ডল বা তার বডি তার কি হচ্ছে, নীল বর্ণ ধারণ করছে। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? বোঝা যাচ্ছে? জি স্যার। না বুঝতে সমস্যা হলে কিন্তু আমি দরকার হলে আরো ব্যাখ্যা করে বলবো। তবে আমি চাচ্ছি যে আপনাদের মধ্যে একটা গল্প থেকে যাক, যে মেডিসিনটা আমরা মুখস্থ পড়ার থেকে গল্পটাই মনে রাখি, এমন একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমি আপনাদের আলোচনা করছি। আচ্ছা, তো যাই হোক, আপনারা যদি দেখেন এই যে মুখমণ্ডল নীল হয়ে যাচ্ছে, মুখমণ্ডল নীল হয়ে যাচ্ছে কখন? এপিলেপসি টাইমে, সেই সময় তার শ্বাসকষ্ট হচ্ছে। ওই যে বললাম না, নীল কেন হচ্ছে? অক্সিজেনের অভাবে, এবং সেই সাথে তার মুখে ফেনা হচ্ছে, দ্যাটস মিন গেজা হচ্ছে রোগীর ভাষা। এবং সেই সময়ে সে উন্মাদনার পেশেন্ট গুলো কি করে ভুল বকে, সেই সময় সে ভুল বকছে, অর্থাৎ সেই সময় সে এলোমেলো বকছে, কথা বলার কোনো ইয়ে নাই, মানে কি বলে, কোনো ব্যালেন্স নাই, গাড়ি কমা নাই, ভুল বকছে। লক্ষণটা যদি খুঁজে পান তাহলে সেখানে আপনার কি চিন্তা করতে পারে, সেখানে কুপ্রামেটকে চিন্তা করতে পারে। এছাড়াও যদি দেখেন যে রোগীর শরীরে তাপহীন, দ্যাটস মিন ল্যাক অফ ভাইটাল হিট যদি তার মধ্যে খুঁজে পাওয়া যায়, অর্থাৎ তখন শরীরটা ঠান্ডা হয়ে আছে, আমরা এমনি বলেছি সে শীত কাতর, তারপর শরীরটা ঠান্ডা হয়ে আছে, ঠান্ডা হয়ে আছে, লক্ষণটা থাকলে সেখানে আপনি কোপ্রামেটকে চিন্তা করতে পারেন। যদি দেখেন সমস্ত লক্ষণগুলো বাম পাশ থেকে শুরু হচ্ছে, কোয়েলিং নেচার, ল্যাকেসিসেরও বাম পাশে আছে, ল্যাকেসিসেরও কোয়েলিং নেচার আছে, কুণ্ডলী, কুণ্ড, আমরা জানি সোরা তো মানে কুণ্ডলী, কুণ্ডায়ন পূর্ণ একটা ব্যাপার স্যাপার, ল্যাকেসিসেও আছে, তাহলে বাম পাশ থেকে আক্রমণ হচ্ছে, তাহলে সেখানে আমরা কুপ্রামকে চিন্তা করতে পারি। আচ্ছা, সেই সাথে যদি আমরা দেখি যে কোনো ইরাপশন বসে, যেমন হাম, বসন্ত, যে কোনো ইরাপশন বসে গিয়ে যদি তার খিচুনি হয়, বমি বা বমি বমি ভাব লাইক ইপিকা যদি হয়, এবং সে যদি সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তাহলে সেখানেও কিন্তু আপনি কুপ্রামকে চিন্তা করতে পারেন। সেই সাথে যদি আপনি দেখেন তার অ্যাবডোমিনাল পেইন, হিপারসালপের মতো, আর্নিকার মতো, স্পর্শকাতর, টাটানি ব্যথা, সেন্সেশন, টাটানি ব্যথা, স্পর্শকাতর ব্যথা, হাত চালানো যায় না, তাহলে সেখানে কুপ্রামকে চিন্তা করতে পারেন। আমরা যদি সেই সাথে দেখি যে ওই যে কি যেন, আসলে হিক্কা বলতে আপনারা কি বোঝেন? হিক্কা বলতে কি বোঝেন আপনারা যদি একটু কাইন্ডলি বলতেন? হিক্কা হিচকি ওঠা, হিচকি ওঠা। হিচকি ওঠা, আমরা বলি আয়ত ওঠা, আঞ্চলিক ভাষা আত ওঠা, আমরা বলে থাকি। আচ্ছা, আমরা যদি দেখি এটা কন্টিনিউয়াসলি হচ্ছে, যদি দেখি এটা কন্টিনিউয়াসলি হচ্ছে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা কুপ্রামকে চিন্তা করতে পারি। কন্টিনিউয়াসলি হচ্ছে বলতে কেমন হচ্ছে? আমরা দেখেছি যে সাধারণত একটার পর একটা, একটার পর একটা উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, একসাথে অনেকগুলো হচ্ছে, অনেকগুলো উঠছে, কিছুক্ষণ বন্ধ থাকছে, আবার উঠছে, অনেকক্ষণ উঠছে, অনেকক্ষণ উঠছে। এবং যদি ঠান্ডা পানিতে, আমরা সাধারণত বলি না পানি খাও, পানি খাও, তাহলে ঠান্ডা পানিতে যদি উপশম হয়, তাহলে সেখানে আমরা কুপ্রামেটকে চিন্তা করতে পারি। এবং সে যদি শীত কাতর হয়, তাহলে আমরা সেই সাথে আর কি বললাম, আমরা যদি
আমরা তড়কা বুঝি না, তড়কা রোগ, বাংলায় বলে না তড়কা। তড়কা বলতে কি বোঝেন আপনারা, জানেন? তড়কা বলতে লাফানো হ্যাঁ, স্যার, লাফানো। স্যার ধনুষ্টঙ্কার স্যার। হ্যাঁ, দুজনের কথাই ঠিক আছে। মাংসপেশির খিঁচুনি অথবা ধনুষ্টঙ্কার দুটাই ব্যবহার করতে পারেন। যদি দেখেন এই যে আমরা এই যে ইসে এই মাংসপেশির খিঁচুনি বা ধনুষ্টঙ্কার বা তড়কা যাই বলি না কেন, এখানে বেশ কিছু মেডিসিন আছে, হাইসোমাস আছে, ইগনেশিয়া আছে, গ্লোনোইন আছে, ওপিয়াম আছে, ভিরেটাম অ্যালবাম আছে, চায়না আছে, বেলেডোনা আছে, সিকুটা ভিরোচা আছে, বেশ মেলাগুলো মেডিসিন আছে। তো আমরা যদি দেখি যে বিশেষ করে ওই যে মুষ্টিবদ্ধ হাত, মুষ্টিবদ্ধ হাত, মুখের এখানে ফেনা তৈরি হয়েছে, মুখমণ্ডল নীল হয়ে গেছে, কোনো কিছু খাইতে পারছে না, গিলতে পারছে না, তাই বলে সে ল্যাকেসিস না, ল্যাকেসিস শক্ত জিনিসটা গিলে ফেলে কিন্তু তরল জিনিস এখানে এসে বেঁধে যায়, এই জায়গাটা বেঁধে যায়, হ্যাঁ, ঢোক গিলতে পারে না। কেন? ল্যাকেসিসের উৎপত্তি প্রত্যেকটা মেডিসিনেরই উৎপত্তির জায়গাটা খুব দারুণ ভাবে মানে কি বলে দারুণ ভাবে সমানুপাত হারে লক্ষণগুলো প্রকাশ পায়। ল্যাকেসিসের সে যে সর্পবিষ সাপ কি করে ব্যাং ধরে আস্ত গিলে খায়, ওরা চাবিয়ে খায় না, শক্ত জিনিস গিলে খায় কিন্তু পানি তরল খাবার খেতে পারে না। এবং মুখমণ্ডল তাদেরও নীল থাকে। আক্রান্ত হলে ল্যাকেসিসে দেখেছি সাপে যেখানে দংশন করে বা দ্যাটস মিন বিষ প্রয়োগ করে সেই জায়গাটা কি থাকে, কালো বা নীলচে বর্ণ থাকে। তাহলে সেম আমরা কুপরামকে দেখেছি আক্রান্ত অবস্থায় তার মুখমণ্ডল নীল বর্ণ ধারণ করে, সেও গিলতে পারছে না, আমি কি দিয়ে দিলাম? ল্যাকেসিস। কিন্তু যদি মুষ্টিবদ্ধ হাত থাকে, এই যে মুষ্টিবদ্ধ হাত থাকে, ল্যাকেসিসের থাকে না, তাহলে সেখানে আমরা কি ব্যবহার করব? সেখানে আমরা কুপরামকে ব্যবহার করব। দেখুন সিনাও কিন্তু ব্যবহৃত হয় যদি কৃমি থাকে, এই কৃমিতে আবার কুপ্রামেটও ব্যবহৃত হয়। যদি মলদারে এই মনে হচ্ছে এরকমকে নড়ছে 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 কি যেন নড়ছে, হ্যাঁ, এরকম যদি ফিল আসে তাহলে কিন্তু সেখানে কুপ্রামকেও চিন্তা করা যায়। বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার। যেহেতু আপনাদের পার্সোনাল ক্লাস, এই জন্য আমি আপনাদের এই প্রশ্নগুলো করছি বা ভেঙে ভেঙে আলোচনা করছি, ধারাবাহিক নয়। তো যাই হোক, সেই সাথে যদি আমরা ফুসফুস জনিত রোগ লক্ষণ দেখি, সেটা হুপিং কাশি হোক বা ওই যে ঘুমড়ি কাশি হোক, যাই হোক না কেন, একটা জিনিস খেয়াল করবেন, আমার মনে রাখার কৌশলগুলো খুব সহজ। যেমন বেলেডোনা কেচেই যাচ্ছে মনে করে, দম নেওয়ার সুযোগ নেই, মুখমণ্ডল লাল হয়ে যাচ্ছে। রিম্যাক্স কে দেখেন কেচেই যাচ্ছে, নিঃশ্বাস মানে কেমন কাশতে 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 নিঃশ্বাস নিচ্ছে, আবার কাশি হচ্ছে, কারণ ঠান্ডা বাতাস প্রবেশ করলেই রিম্যাক্স এর কাশি, খোলা বাতাস প্রয়োগ করলে রিম্যাক্স এর কাশি, কাশতে কাশতে একদম বন্ধ হয়ে যাচ্ছে, বেলেডোনাতে বন্ধ হয়ে যাচ্ছে, কুকুরের ন্যায় আওয়াজ হয়ে যাচ্ছে কাশতে কাশতে, কেলিবাইক্রোমে হচ্ছে, কস্টিকামে হচ্ছে, কোনিয়ামে হচ্ছে, শুয়ে থাকলে তার কাশি বৃদ্ধি পাচ্ছে, হাইসিমাসে হচ্ছে, শুয়ে থাকলে তার কাশি বৃদ্ধি পাচ্ছে, এন্টিমট্রাটে হচ্ছে, শুয়ে থাকলে তার কাশি বৃদ্ধি পাচ্ছে, ইপিকাকে হচ্ছে, স্পঞ্জিয়াতে হচ্ছে, ড্রসেরাতে হচ্ছে। মনে হচ্ছে কাশছে ড্রসেরা, সে গভীর কূপে আমি একটা ঢিল ফেললে অনেক গভীর থেকে একটা শব্দ আসে। ড্রসেরা যখন কাশে তখন মনে হয় যে তলপেট নাভির নিচের থেকে কোনো কিছু কাশিটা উঠে আসছে। ড্রসেরা ব্যবহার করার আগে একটু সতর্ক হবেন। ড্রসেরা যদি ভুল প্রয়োগ হয় তাহলে তার ফুসফুসে ক্ষত তৈরি হতে পারে। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম, এক একজনের কাছে এক এক জায়গাতে, কেলিবাইক্রোম, কস্টিকাম এই জায়গাটা চুলকায়, রিউমেক্স এই জায়গাটা চুলকায়, এই জায়গাটা ইন্টিমটার, এই বুকের যে রাইট সাইড আছে, হ্যাঁ, এই রাইট সাইডে
আপনি স্টেথোস্কোপ ধরবেন, দেখবেন ঘড়ঘড় ঘড়ঘড় আওয়াজ হচ্ছে, ইপিকাকেও আছে। স্পঞ্জিয়া ধরবেন, দেখবেন ওই যে আমরা করাত দিয়ে যে গাছ কাটি না, শব্দ হয় কেমন একটা, এমন শব্দ হচ্ছে। আচ্ছা, আমরা ইন্টিম টার্ডে শুয়ে থাকলে কেন কাশি বৃদ্ধি পায়? কফগুলো সঞ্চিত হয়, শ্বাসকষ্ট হয় এবং সেই সময় কাশি হয়। এই জন্য ইন্টিম টার্ডের রোগীগুলো এইরকম বসলে, সোজা হয়ে দাঁড়ালে, মাথাটা সোজা করলে ভালো থাকে। আর শুয়ে থাকলে কফগুলো একত্রিত হয়, হয়েই কাশি বৃদ্ধি পায়। সেম জায়গাটাতে ইপিকা, ইন্টিম টার্ডের সেম জায়গাটাতে ইপিকা। কিন্তু কথা হলো, ইন্টিম টার্ড হলো বুড়ো মানুষ, সক্ষমতা নেই, আর ইপিকাক হলো জোয়ান মানুষ, সক্ষমতা আছে। মনে রাখার কৌশল, ইপিকাক হলো জোয়ান মানুষ, আর ইন্টিম টার্ড হলো বুড়ো মানুষ, সক্ষমতা নেই, অর্থাৎ কফ উঠাতে ব্যর্থ, তাই বুড়ো মানুষ বললাম। আর ইপিকাক কফ উঠাতে সামর্থ্যবান, তাই তাকে যুবক মানুষ বললাম। তাহলে সেখানে আমরা ওই সেম ভাব থাকলে আমরা সেখানে ব্যবহার করতে পারি। আর হাইসেমিয়াস রিউমেক্স কোনিয়াম, এটা কেন বললাম? দেখুন, শুইলে কফটা এখানে জমা হচ্ছে, কাশি হচ্ছে। খোলা বাতাস গ্রহণ করলে, খোলা বাতাসে ব্রায়োনিয়াম আছে, খেয়াল করুন, খোলা বাতাসে ব্রায়োনিয়া আছে, আমি প্র্যাকটিক্যালি পেয়েছি। আমাদের ঝিনাইদহ যারা আছেন, মারুফ বিল্লাহ স্যার আছেন, চক্ষু হাসপাতালে একজন চাকরি করে, আমার এক পেশেন্ট, সে খোলা বাতাসে তার কাশি বৃদ্ধি, মোটরসাইকেল চালালেই কাশি বৃদ্ধি। আমি লক্ষণ নিয়ে ব্রায়োনিয়া দিয়েছিলাম, ব্রায়োনিয়া আমি তাকে ডিস্টিলাইজ করে খেতে দিয়েছি এবং বললাম বাসায় যে খান। বললো, মামা আপনি যে ওখান থেকে খেতে দিয়েছিলেন, খেয়ে বাসায় এসে আমার আর একটা কাশিও হয়নি। আচ্ছা, আমার আলোচনা কি লং হয়ে যাচ্ছে? আপনাদের পার্টিসিপেন্ট কমে যাচ্ছে, আমি কি দ্রুত শেষ করে দিব? আমি আপনাদের বারবার বিরক্ত করছি। না স্যার, এভাবেই স্যার ভালো স্যার। আপনার সময় অনুযায়ী ক্লাস শেষ করেন স্যার, সমস্যা নেই স্যার। আজকের ছাত্রের ব্যতিক্রমী ক্লাস স্যার, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে যেটা বললাম, যে আপনারা যদি দেখেন তাহলে সেখানে আমরা কি বললাম, সেখানে ইয়ে রিমেক্স, খোলা বাতাস নিলে কাশিটা চুলকাচ্ছে, কাশি হচ্ছে। আমরা হাইসেমাস নাইজারে দেখেছি, সে শুয়ে থাকলে আমাদের গলার ভিতরে যে আলাজিবাটা আছে, এই আলাজিবাটা কি হয়, এই যে কম্পমান নিচে লাগতে থাকে, এই জায়গাটাতে লাগতে থাকে, যখন লাগে তখন তার কাশি হয়। সেখানে আমরা আবার কি করি, হাইসোমাস ব্যবহার করি। আমরা মিড নাইটে কাশির বৃদ্ধি দেখেছি, ল্যাকেসিসে, লাইকোফোডিয়ামে দেখেছি। আমরা জানি ল্যাকেসিসে মধ্যরাত্রির পরে বা মধ্যরাত্রি ঘুম ভাঙার পরে রোগীর অ্যাগ্রাভেশন হয়, লাইকোফোডিয়ামও কিন্তু আপনারা ঘুম ভাঙার পরে রোগীর অ্যাগ্রাভেশন পাবেন। যদিও লাইকোফোডিয়ামকে আমরা বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত জেনে থাকি, আসলে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত যেমনটা আছে, ঠিক ঘুম ভাঙার পরেও এদের অ্যাগ্রাভেশন আছে, যেমনটা আমরা ইন্টিম টার্টে আমরা দেখেছি। ঠিক যে শুয়েছিল, শুইছে কখন, সে 12টায় শুক আর 10টায় শুক আর যখনই শুক, শুইলে তার কাশি বৃদ্ধি পায়। তাহলে সেখানে আমরা ইন্টিম টার্টকে চিন্তা করে থাকি ঠিক অনুরূপ ভাবে। তাহলে আমরা যেটা বললাম, যদি দেখেন যে কাশতে কাশতে, হ্যাঁ দীর্ঘস্থায়ী কাশি, কাশতে কাশতে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে এবং মুখমণ্ডল নীল বর্ণ ধারণ করছে, আমি কিন্তু আপনাদের ব্যাখ্যাটাও দিয়েছি। অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে, যেমনটা আমরা কার্বোভেজে দেখেছি, সিকেলিকরে দেখেছি, ল্যাকেসিসে দেখেছি। কিন্তু আমরা কার্বোভেজকে দেখেছি, সে কি যদিও কার্বোভেজ বলে যে আমাকে একটু বাতাস করো, এবং কার্বোভেজ কি করে, বাতাস কেন করতে বলে, তার অক্সিজেনের ঘাটতিটাকে, সে ল্যাকটাকে পূরণ করার জন্য। আর টপ গ্রেডের গরম পাত্র সিকেলিকর, তার কিন্তু শেষ চাই, ঠান্ডা চাই, ঠান্ডা চাই। কিন্তু আমরা কুপ্রামেটকে যদি দেখি, তাহলে কুপ্রামেট হলো যে শীত কাতর, তারপরও তার অক্সিজেনের অভাব ঘটছে, সে কিন্তু বলছে যে আমার মুখমণ্ডল দেখুন নীল হয়ে যাচ্ছে। আমি বোঝানোর জন্য কথাটা বলছি, যদিও বলে না, আমরা দেখে নিব যে নীল বর্ণ ধারণ হচ্ছে এবং আমার পেশিগুলো মনে হচ্ছে ক্রমাগত শক্ত হয়ে যাচ্ছে। ওই যে আমরা দেখেছি খিঁচুনি হওয়ার একটা লক্ষণ তার মধ্যে আছে, খিঁচুনি হতে পারে। আমরা যে কোনো ইরাপশন বসে হোক বা মনের ভিতরে অপ্রতিরোধ্য দুশ্চিন্তা চাপা দিয়ে হোক, রেখে হোক, তার হতে পারে। তাই সেই সময় তার যদি কাশি অবস্থায় তার শ্বাসকষ্ট হয়, দেহ যদি শক্ত নীলবর্ণ আড়ষ্ট ভাব যদি দেখা দেয়, সে যদি কাশতে কাশতে সেন্সলেস হয়ে যায়, তাহলে সেখানেও কিন্তু আমরা কি চিন্তা করতে পারি, সেখানেও কিন্তু আমরা
কোপ্রামেটকে চিন্তা করতে পারি। তাহলে আমরা কয়েকটা মেডিসিনে কিন্তু কম্পেয়ার করেছি, আমরা কয়েকটা মেডিসিনের কথাও আপনাদেরকে বলেছি। আমরা সেখানে কস্টিকামে আমরা দেখেছি যে সাধারণত আমরা কাশলে গরম পানি খাই, ঠান্ডা পানি খাইলে কস্টিকামের উপশম হয়। আসলে মেডিসিন সিলেকশনটা একুইট কেস বলেন আর ক্রনিক কেস বলেন, আমি বলবো একুইট কেসে মডালিটিসটাকে খুব বেশি প্রায়োরিটি দিলে খুব দারুণ রেজাল্ট আসে। এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর এসে ক্রনিক কেসে মডালিটিসটাকে গুরুত্ব দিতে হবে, কিন্তু এই যে বলা ক্রনিক কেসে 10 বছর 15 বছর 20 বছর আগের কেস, 5 বছর 2 বছর আগের কেস, সে বসে নেই। ওই যে বললাম গরিব মানুষ আর যার নেই কোনো গতি, সে খায় হোমিওপ্যাথি, এলোপ্যাথি মেরে 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 রোগটাকে জটিল করে, রোগের লক্ষণগুলো কিছু নতুন সৃষ্টি হয়েছে, কিছু চাপা পড়ে আছে। তাহলে সেই জায়গাটাতে আমাদের মডালিটিসটাকে যেমনটা প্রাধান্য দিতে হবে, ঠিক সেই জায়গাটায় পাস হিস্ট্রিটাকেও আপনাকে ভীষণ ভীষণ প্রাধান্য দিতে হবে, যে ওই সময় আপনি কি ওষুধ সেবন করেছিলেন, ও রোগ লক্ষণটা প্রকাশের আগে কি লক্ষণ দেখা দিয়েছিল। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। স্যার, বিভিন্ন রকমের মেডিসিন খাওয়ার পরে যে রোগ দেখা দিল, তাহলে সেক্ষেত্রে কি করবে? হোমিওপ্যাথি আমরা যেটা নিয়ে করি। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর আমি দিই, হ্যাঁ শেষে দিচ্ছি, আলোচনা শেষে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে তার কাশি তে আমরা ব্যবহার করতে পারি, এবং সেটা শুকনো কাশি হোক, ব্রাউনিয়ার মতো, রিউমেক্সের মতো, কেলিবাইক্রোমের মতো, কস্টিকামের মতো, শুকনো কাশি হোক আর যে কাশি হোক, যদি শ্বাসকষ্ট হয়, দম বন্ধ হয়ে যাওয়ার মতো আসে, মুখমণ্ডল যদি নীলবর্ণ ধারণ করে, তাহলে সেখানে আমরা কি ব্যবহার করতে পারি? সেখানে আমরা কুপ্রামেটকে ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা যদি যে কোনো ইরাপশন, যেমন ধরুন হাম, বসন্ত, গুটি বসন্ত, যে কোনোই হোক না কেন, যদি কমপ্লিট না উঠতে পারে, আমরা শুরুতে গল্প বলছিলাম না যে কুপ্রামেটের একটা দারুণ ডিলিউশন আছে যে আমি নায়ক, দলনায়ক, আর আমাকে শত্রুর মোকাবেলা করতে হবে, আমাকে প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, তো যখন প্রস্তুত যখন নাই, তখন তো আক্রান্ত হতেই পারি। ঠিক অনুরূপ ভাবে যদি কোনো ইরাপশন কমপ্লিট না উঠতে পারে, ওঠার আগেই যদি মিলে যায়, বা কোনো মেডিসিন খাওয়ার ফলে যদি সেখানে সাপ্রেসড হয়ে যায়, পরবর্তীতে যদি রোগ লক্ষণ প্রকাশ পায়, তাহলে সেখানে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা ফিমেল পেশেন্টদের দেখেছি, যদি দেখেন যে আফটার ডেলিভারি সেখানে যদি ধনুষ্টঙ্কর হয়, হ্যাঁ, এবং আমরা দেখেছি যে বিশেষ করে ইয়ে অবস্থায়, ওই যে ডেলিভারি টাইমে ওই সে খিল ধরা না কি বলে ব্যথা, ভয়ানক ব্যথা হয়, এবং সেটা যদি ছড়িয়ে যায়, ডায়োস্কোরিয়ার মতো, ফাইটোলক্কার মতো ছড়িয়ে যায়। আমি এই কথাগুলোকে, ফাইটোলক্কার এই কথাগুলোকে এইভাবে বলি, যেমন আমার রুম থেকে ঢুকলেই বাম হাতে আছে সুইচ, আমি সুইচটা টিপ দিলাম আর আলো জ্বলে উঠলো, বা ফ্যানটা ঘুরে উঠলো, তাহলে আমি ব্যথাটা এক জায়গায় সঞ্চালিত হয়ে যাচ্ছে। সেখানে আমরা যেমন ফাইটোলেকাকে ব্যবহার করি, অথবা ডায়োস্কোরিয়া আছে, যে জাল ডায়োস্কোরিয়ার পেইনটা কেমন হয়, আপনার জালের যারা খ্যাপলা জাল ফেলেছেন, মারুবিল্লা স্যার ভালো পারবে, হ্যাঁ, তার চাষ আছে, তাহলে খ্যাপলা জালের একটা জায়গায় দড়ি থাকে কেন্দ্র, আর যখন ফেলা হয় তখন এরকম ছড়িয়ে যায়। ঠিক ডায়োস্কোরিয়ার ক্ষেত্রেও তাই, ব্যথাটা ছড়িয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি যে ঠিক অনুরূপ ভাবে যদি ব্যথাটা সারা শরীরে ছড়িয়ে যায়, এবং তলপেটে, বিশেষ করে তলপেটের ব্যথাটা যদি ভীষণ হয়, যদি আমরা ফ্রন্ট সাইডের তলপেটে সিমিসিফোগা বা একটিয়ারিসিমোসা, দুটো একই মেডিসিন ব্যবহার করে থাকি, তাহলে সেখানে আমরা কিন্তু কুপ্রামেটকে ব্যবহার করতে পারি। এছাড়া আমরা যদি দেখি যে প্রেগনেন্সি অবস্থায় ক্লেমশিয়া, খিঁচুনি, সেখানে বিভিন্ন কারণ হতে পারে, মানসিক আঘাত হতে পারে, ব্লাড সংকট হতে পারে, যে কোনো প্রেগনেন্সি জটিলতায় হতে পারে। আসলে এই জায়গাটাতে আমার একটা কল এসেছিল, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে সেখানে আমরা কোপ্রামেটকে চিন্তা করতে পারি। তাছাড়া আমরা কোপ্রামেটকে জানি যে এরা সাধারণত ঠিক ব্রায়োনিয়ার মতো, মানে কি বলে, আমরা যদি দেখি, ওই
উপশম হ্রাস বৃদ্ধি যদি দেখি, তাহলে দেখুন আমরা যদি ব্র্যানার মতো দেখি প্রেসার অ্যাপ্লিকেশন এমুলারেশন হয়। আমরা আবার দেখেছি ঠান্ডা পানিতে ঠিক এপিস মেলের মতো, এপিস তো ঠান্ডা চাই, গরমের কাছেই যেতে পারে না। ঠান্ডা পানি পান করলে আর্সেনিক অ্যালবেট বিরোধী, ঠান্ডা পানি পান করলে উপশম হয়। হ্যাঁ, যদি লক্ষণটা আমরা দেখি এবং সেই সাথে যদি দেখি যে রাত্রিবেলায়, হ্যাঁ, এবং ওই যে কোনো ইরাপশন বসে যে, হ্যাঁ, এবং কোন দুশ্চিন্তা, অপ্রতিরোধ্য দুশ্চিন্তা, আমি শুরুতে যেটা আপনাদের বলেছিলাম, অপ্রতিরোধ্য দুশ্চিন্তা যদি হয়, আর যদি ভালো ঘুম না হয়, অর্থাৎ ব্রেনটাকে যদি প্রচুর প্রয়োগ করায় ঠান্ডা বাতাসে আসলে, ঠান্ডা আবহাওয়াতে আসলে, যেহেতু সে শীতকাতর, আর্দ্র বাতাসে আর্দ্র আবহাওয়ায় আসলে যদি তার রোগ অ্যাগ্রাভেশন হয়, তাহলে আমরা সেখানে ফ্রমমেটকে চিন্তা করতে পারি। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমি আপনাদের কোপ্রামমেটকে প্রায় 1 ঘন্টা মতো আলোচনা করলাম, গল্পের মাধ্যমে কিছুটা বুঝিয়ে, আর কিছু কিছু লক্ষণ নিয়ে। আসলে সব লক্ষণ তো দেওয়া সম্ভব নয়। তো ধন্যবাদ সবাইকে। আর হেলেনা ম্যামকে আমি যদি বলি, আপনি বলেছেন যে যখন অধিক মেডিসিন সেবন করে আসে, হোমিওপ্যাথি, প্রশ্নটা ছিল এমন, তাই তো হেলেনা ম্যাম? জি স্যার। এখানে আমাদের স্বয়ং মহাত্মা হ্যানিম্যানই বলে গেছেন যে মেডিসিন সৃষ্ট রোগ আরোগ্য দুরূহ ব্যাপার। এটা দারুণ কথা। আর অ্যান্টিডোটস এর যে একটা বিষয় আছে, সম্ভবত ভিতুলকার স্যারের কোনো বইতে লেখা আছে যে হোমিওপ্যাথিতে, যদিও আমি এইভাবে কখনো বলি না বা করিও না, হোমিওপ্যাথিতে আসলে অ্যান্টিডোটস না করাই উত্তম, কারণ প্রত্যেকটা মেডিসিনের একটা নিজস্ব লক্ষণ প্রকাশ করার অধিকার আছে। হ্যাঁ, তো অ্যান্টিডোটস এর একটা ব্যাপার আছে। তো সেখানে যদি আপনার মনে হয় যে অনেক মেডিসিন সেবন করে এসেছে, তাহলে আপনি একটা ইউনিভার্সাল যে অ্যান্টিডোটস আছে আমাদের ক্যাম্পোর, হয়তো আপনি সেটা প্রয়োগ করে একটু সময় নিয়ে 10 দিন 15 দিন 20 দিন একটা সময় নিয়ে নতুন করে তাকে রোগীলিপি করতে পারে। যদি রোগী আপনার বিশ্বস্ত অথবা রোগী আপনার কাছে খুব নিরপেক্ষ হয়, তাহলে আপনি তাকে এটা করতে পারেন। নতুবা আপনি আপনার মতো করে রোগীলিপি করে যে মেডিসিনটা আসবে তাকে সেটাই দিতে পারেন। হেলেনা ম্যাম, বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন আমার। বলুন। আমার দীর্ঘদিন স্যার শুষ্ক কাশি, তবে আমি ব্রাইনিয়া খাইছি, ব্রাইনিয়া খাওয়ারে কিছুদিন উপশম ছিল, পরে আপনার আমার এই কাশিটা কিছুদিন ভালো থাকে আবার শুরু হয়। তবে বেশি গরম তাপ শরীরে লাগলে তখন সেক্ষেত্রে দেখা গেছে কাশিটা বাইরে যায়। আচ্ছা, তাহলে আমি আপনাকে এই জায়গাটা 2টা পরামর্শ দিব। আপনার বলা শেষ? জি স্যার। আচ্ছা, 2টা পরামর্শ দিব। আপনার বংশগতির বিষয়টাকে একটু খেয়াল করুন, যে কারো টিবি যক্ষা ছিল কিনা, বা আপনার বংশে অ্যাজমা আছে কিনা, বা আপনার আদৌ আছে কিনা, এটার দিকে একটু খেয়াল করুন। খেয়াল করে যদি থেকে থাকে তাহলে সেদিকে আগান। আর যদি আপনার ব্রায়োনের সঠিক সিলেকশন থাকে, তাহলে আপনি বললেন কিছুদিন ভালো ছিলাম পরে আবার অ্যাগ্রাভেশন হয়েছে, তাহলে আপনি একটু উচ্চতর শক্তি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি মনে হয় ভালো থাকবেন। 2টা পরামর্শ দিলাম আপনাকে, বুঝতে পেরেছেন? জি স্যার। 200 করছি স্যার, প্রথম 30 ব্যবহার করছি, তারপর আবার 200 করছি। না, আমি আপনাকে 2টা পরামর্শ দিয়েছি। আমি বলছি না যে 200 এ আপনার যাবে বা 200 এ গিয়েছে, আমি সেটাই বলছি না। কিন্তু হ্যাঁ, এমন হতে পারে যে আপনি মেডিসিনের ক্রিয়া নাশ কোনো কিছু করেছেন। দেখুন, আপনি প্র্যাকটিক্যালে যদি প্র্যাকটিস করেন, তাহলে এমন হতে পারে যে আপনি মেডিসিন এলএম পটেন্সি আপনি নিজে ঢালছেন, হ্যাঁ, আপনি নিজে দিচ্ছেন, অথবা আপনার স্কিনে লেগেছে, অথবা আপনার নাকের মাধ্যমে আপনি গ্রহণ করেছেন, আপনার ক্রিয়া নাশ হয়েছে, হতে পারে। আমি বলছি না হয়েছে, হতে পারে। তাহলে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, ব্রাইনিয়া খাওয়ার পরে যদি কেউ টক খায়, তাহলে কিন্তু স্যার ব্রাইনিয়া অ্যান্টিডোট হয়ে যায় স্যার। এই বিষয়টা আমি একটু জানি স্যার, এই জন্য বললাম স্যার। টক এই বিষয়ে আমার অভিজ্ঞতা কম, তবে আমি শুধু ম্যামকে বলবো যে ক্রিয়া নাশ কোনো কিছু হয়েছে কিনা, এবং মেডিসিনের শক্তি সামর্থ্য শেষ হয়ে গেছে কিনা, অথবা বংশগতির কোনো একটা প্রভাব আছে কিনা, এদিকে লক্ষ্য করতে। হ্যাঁ, জি জি স্যার, বংশগতি কোনো সমস্যা নাই।
আচ্ছা 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 আচ্ছা, আমাদের নাসির স্যার কখন এসেছে? আসসালামু আলাইকুম স্যার, আমি খেয়াল করিনি স্যার। স্যার হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন? সালাম দিয়েছি। আচ্ছা, স্যার লিভ নিয়েছে, হয়তো নেট সমস্যা হতে পারে। আচ্ছা, আমার আজকের ক্লাস শেষ। যদি আপনাদের প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি উত্তর দিব, আর না থাকলে দিতে পারবো না। আর যদি মতামত থাকে তাহলে যে আমার ক্লাসের যেহেতু আপনাদের আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবুল ভাই, ওই যে আমার একটা ফোনে ওই স্পিকার ইয়ে গেছে, আর একটা ফোন দিয়ে কথা বলতেছি। আপনি ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে তো অনলাইন অফলাইনে অনেকেই ফোন দিচ্ছে, পরামর্শ রুগী ছিল আর কি। যাই হোক, তো কি অবস্থা আপনার শরীরে? মাঝখানে তো ফোন দিয়েছিলাম, ওই সময় তার ওই যে আপনার ব্যস্ততার পরে মনে হয় হয় নাই। না, আমি একটু এস এম জাহাঙ্গীর ভাই পরের দিনই আমার ফোন দিচ্ছিল, ওই যে আমার পোস্ট দেখে। আচ্ছা আচ্ছা। জাহাঙ্গীর ভাই আমাকে বললো যে আপনি একটু দেখেন, নিজের উপরে এটা না করে একটু ডাক্তার দেখান। তো বললো যে একটু মেডিসিন বিশেষজ্ঞ দেখান। তো আমি, আমাদের এক ফ্রেন্ডের হাজবেন্ড আছে, উনি এসটিপিএস মেডিসিন, তো আমি তার কাছে গেলাম। তো বললো ভাইয়া, আপনার কোনো রোগ নেই, আপনার প্রচুর বিশ্রাম প্রয়োজন, প্রচুর বিশ্রাম প্রয়োজন, ব্রেনের রেস্ট প্রয়োজন। আসলে কতটুকু রেস্ট যে দিতে পারছি উপরওয়ালা ভালো জান। এইটুকুই, তাছাড়া এখন ভালো আছি স্যার। তো এখন আগে থেকে ভালো না এখন শরীর? হ্যাঁ, এই যে তবে আগের মতো জোরে কথা বলতে পারছি না। 1 ঘন্টা ক্লাস নিলাম, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি এখনো পর্যন্ত। জি। আচ্ছা, আমাদের আমিনুল স্যার মানে কোনো প্রশ্ন করবেন, যদি শেষ হয়ে যায় তাহলে আমি লিভ নিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার আপনি বললেন যে কাশির সময় গলা সুরসুর করে, চুলকাবে, ওই সময় 3টি মেডিসিন ব্যবহার হয়, কোস্টিকাম, ডোসেরা। আরেকটি কি বললেন একটু দয়া করে যদি? না, ড্রসেরা তো বলি নাই। ভিএমএক্স আছে, কাস্টিকাম আছে, হাইসেমাস আছে, হ্যাঁ, বেশ অনেকগুলো মেডিসিন আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার, ধন্যবাদ। আপনি বলছিলেন গলা সুরসুর করে, তাই বলছিলেন, তার জন্য বললাম। আমি গলা সুরসুর করে যেটা বললাম, ওই যে আপনার যে কস্টিকার মতো সুরসুর করে, হ্যাঁ, আপনার লোবেলিয়াতেও সুরসুরি করে, তবে ওইখানে শ্বাসকষ্টটার পরিমাণটা বেশি আছে। হ্যাঁ, আবার রাত্রিকালে শোয়ার পরে মিফাইটিসও কাশি বৃদ্ধি পায়, শোয়ার পরে সেখানেও গলা খুসখুস করে চুলকায়। হ্যাঁ, তো আপনি রোগীলিপি টোটালিটি অফ সিমটম নিলে আপনার মনে হয় ভালো হবে। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমি কি বের হতে পারি? আপনাদের জি, আসসালামু আলাইকুম স্যার। জি, মাহমুদ। আমার একটা জানা ছিল স্যার। স্যার, এই যে আমার 2 বাচ্চার স্যার, এই যে গরম থেকেই ফুসকা পড়ে গেছে স্যার শরীরে। স্যার এটা স্যার কাছের বাইরে বলছি আর কি স্যার। ফুসকা পড়ে গেছে, এটা পানি হয়, আবার এই দ্রুতই পেকে যায় এবং এটা বেড়ে হয়ে যায়, তারপরে এটা জ্বালা পড়া থাকে। এটা জন্য এটা স্যার কতদিন? করতে হবে কতদিন? স্যার? এক বাচ্চা স্যার 2 দিন যাবত, আরেক বাচ্চা স্যার 3-4 দিন যাবত স্যার। আচ্ছা, কিছু মনে না নিলে আপনার রোগীলিপি ছাড়াই বলি, রাস্টক্স এবং হেপারসাল্ভ এই দুটা মেডিসিন একটু খুঁজে দেখেন। হ্যাঁ, যদিও এইভাবে বলা উচিত নয়, হ্যাঁ, যদিও এইভাবে বলা উচিত নয়, তারপরে 2টা মেডিসিন আপনাকে বললাম। বর্ষাকালে আমরা যদি বাংলায় বলে থাকি ফুড়ানারাঙ্গা, হ্যাঁ, আমি যদিও দেখিনি। হ্যাঁ, তো এই বর্ষাকালীন সিজনে রাস্টক্স একটা বেস্ট অপশন। আর সেখানে আপনি হিপারসাল 2টা মেডিসিন বললাম, একটু দেখেন। আমি বলছি না এই 2টাই, এভাবে বললে এটা বেমানান কথা হয়ে যায়। হ্যাঁ, তারপরেও আপনাকে একটা ধারণা দিলাম, এই 2টা মেডিসিন খুঁজলে হয়তো পাবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। নাসির স্যার, তাহলে কি আমি বেরিয়ে পড়বো? সরি, বললাম স্যার আমি তাহলে বেরিয়ে পড়ছি, মানে ক্লাস তো শেষ। আমাদের লিঙ্ক দিয়েছেন হাসানাত ভাই। জি, আমরা তাহলে সকলে বের, আমি চেম্বার আছি, চেম্বারে আমি বের হয়ে যাবো। ঠিক, আসসালামু আলাইকুম স্যার।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক সুন্দর করে আমাদের মাঝে ক্লাসটা উপস্থাপন করেছেন। এই জন্য স্যার স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার শারীরিক সুস্থতা আমরা কামনা করি। জি স্যার, আপনি স্যার ক্লাস লিভ নিতে পারেন স্যার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। সালামু আলাইকুম স্যার। অন্তত কালকে আপনি ওই হোমিও অনুশীলনে যাবেন? স্যার আমার শরীরটা ভালো না স্যার, আমি নাও যেতে পারি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মাউন্ট স্যার আসবে? আপনি কি যাবেন স্যার? হ্যাঁ আমি যাবো, স্যার ফোন দিছিল শহীদুল্লাহ স্যার। স্যার রেপার্টরি ক্লাস হবে স্যার? এখন আমি যাই তো, এখন স্যার বললো যে তুমি কোথায়? আমি বললাম স্যার আমি ঢাকায়। তো আজকে স্যারের সাথে একটু প্রোগ্রামে ছিলাম, নবীনবার অনুষ্ঠান ছিল তো ওই যে ইয়েতে বিএসএমএস ডাক্তাররা ইয়ে করলো শিবিরের পক্ষ থেকে, তো আমি গেছিলাম। স্যার ছিল, আহমদ হোসেন ফারুকি ভাই ছিল, আর অনেকে আর কি। স্যার আগামীকালকে মেডিসিনটা কি আমি তাও জানি না স্যার। মার্কসল। ঠিক আছে স্যার, আপনি যদি আসেন স্যার তাহলে ইনশাল্লাহ স্যার যাওয়ার চেষ্টা করবো স্যার। মামুন লাগবে? স্যার মামুন যাবে স্যার। ইনশাল্লাহ স্যার, বাকিটা স্যার দেখি, অফিস বলছিল তো অফিস থাকতে পারে, যদি না থাকে তাহলে যাবো স্যার ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা যারা যেতে চান ঢাকাতে যারা আছেন, তো স্যার বলছে যে 2-4-5 জন আসলে তো ফোনে বলে দিও। আমি ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। জি, কালকে আল্লাহ বাসে রাখলে দেখাবেন ইনশাল্লাহ। স্যার একটু রেপার্টরির ব্যবস্থা করা যায় কিনা দেখেন স্যার। হ্যাঁ রেপার্টরি সেটা তো অবশ্যই আমি দেখবো। আমি কালকে প্রজেক্টটা দেখে করতে পারি কিনা। কালকে স্যার তো বলছে 15 দিন পর পর 2 ঘন্টার একটা ক্লাস দিতে বলছে। আর আমি কালকে কম্পিউটার নিয়ে আসবো স্যার। নতুন চেম্বার উঠছি আমি। হ্যাঁ, তো কালকে চেম্বার আসতে পারি। স্যার তাহলে কি কম্পিউটার নিয়ে আসবো স্যার? হ্যাঁ কম্পিউটার নিয়ে আসেন স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি নতুন চেম্বার উঠছি। ঠিক আছে স্যার আমার তো ঝাঁকির ভয়তে কোথাও যাইতে ইচ্ছা করে না স্যার। হ্যাঁ আমার ঝাঁকির ভয়তে স্যার কোথাও যাইতে ইচ্ছা করে না স্যার। না, মাঝখানে তো অ্যালোপ্যাথি ডাক্তার আপনাকে অনেক ঝাঁকি দিছে না স্যার? আসলে আমার তো একটা জায়গায় মানে একটা ডিস্কের হাড় কিছুটা ভেঙে ভিতরে রয়ে গেছে স্যার। ওটা মানে যেটা যতগুলো ডাক্তার দেখাইছি এরা বলছে যে ওটা বের করতে হবে, আদারওয়াইজ তোমার এই যাবে না। এই যে এটা বাইরের পার্ট। হ্যাঁ স্যার এটা C4 অথবা 5 এর একটা পার্ট স্যার ভেঙে স্যার ভিতরে রয়ে গেছে। তাই? হ্যাঁ, ওইটাই কটটাকে চাপ দিচ্ছে। ভেঙে রয়ে গেছে বললো? হ্যাঁ স্যার, এমআরআই তে ভিতরে রয়ে গেছে স্যার ভেঙে। ও তাই? তাহলে তো এটা অপারেশন করতে হবে। হ্যাঁ স্যার, অপারেশন ছাড়া স্যার আমার স্যার বাঁ হাত 1 ইঞ্চির মতো স্যার চিকুন বেশি স্যার। সেটা ঠিক আছে, যদি ভেঙে থেকে যায় ভিতরে, হাড় যদি ভিতরে ভেঙে থাকে তাহলে তো এটা অবশ্যই সার্জিক্যাল, এটা অপারেশন ছাড়া এটা যাবে না। হ্যাঁ, আর যদি এমনি ফ্র্যাকচার হয়, হ্যাঁ ফ্র্যাকচার হয়ে আপনার হয় নাই, মানে ওইটা ডিসপ্লেস হয় নাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে তো ওটা রিকভারি করা যাবে। স্যার ফ্র্যাকচার না, ওটা ভেঙেই স্যার ভিতরে রয়ে গেছে, মানে পরিমাণটা ভালোই দেখলাম স্যার। আমাকে ধীমান চৌধুরী খুব ভালো করে উনি আমাকে দেখালো বিষয়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সবকিছু মিলাই স্যার এখন সিদ্ধান্ত এটাই যে স্যার অপারেশন করবো স্যার। ইদানিং দেখতেছি স্যার আমার বাঁ পায়েও একটু প্রবলেম হচ্ছে স্যার। ওটা ভেঙে যদি থেকে যায় তো অবশ্যই ওটা রিকভারি ওইভাবে হবে না। ওখানে আবার যদি রিইউনিয়ন করার মতো সে ক্যাপাবিলিটি থাকতো না যে এই অর্গানটা রিইউনিয়ন হবে, ভেঙে অনেক সময় হাড় ভাঙে না, হাড় ভাঙে তো হাড় ভাঙলে তো হাড় জোড়া লাগে না স্যার? এখন আমি ভয়ে আছে আর একটা স্যার, সেটা হচ্ছে হলো কি আমার ওইখানে প্যালেট একটাও লাগতে পারে, দুইটাও লাগতে পারে। তা সেই ক্ষেত্রে পরবর্তীতে স্যার কখনো যদি স্যার হিপারসাল বা স্যার সাইলেসিয়া এই জাতীয় কোনো মেডিসিন যদি কোনো সময় খাওয়া লাগে সেই প্রবলেম হবে কিনা? ওটা পরে চিন্তা পরে।
স্যার ঠিক আছে স্যার। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। চেম্বার শুরু হবে কালকে থেকে না অন্য দিন স্যার? স্যার আমি খুব দ্রুত অপারেশনে চলে যাব মনে হয় স্যার। আমি নতুন যে চেম্বারটা শুরু হবে কালকের থেকে শুরু হবে না অন্য দিন স্যার? চেম্বার জি স্যার। তো আমি শুরু করে দিছি। স্যার মিলাদ দিলেন না? আমরা তো মিলাদ পড়াতে পারি। হুজুররা মিলাদ দেয় না, ঠিক আছে? হুজুররা মিলাদ পড়াই। আমরা তো এক সময় যখন মসজিদে দায়িত্ব পালন করছি, ঠিক আছে, বিভিন্ন মুসল্লিরা নিয়ে যেত, হ্যাঁ, যে মিলাদ পড়ান, এখানে ওয়াজ করেন, এখানে এই করেন সেই করেন। তা আমরা তো পড়াতে পারি। তো আমরা পড়াতে পারলে কি মিলাদ দেওয়া লাগে কি? আপনি মিলাদ দিয়ে দিলে হবে না তো, অন্য কাউকে আনতে হবে। মারুবিল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? মারুবিল্লাহ ভাই শুনতে পাচ্ছেন আপনি? বাড়ি মিলাদ হয় না স্যার, হ্যাঁ, হুজুরের বাড়ি মিলাদ হয় না। এই তো আপনি বুঝতে পারছেন। স্যার মিলাদ তো সবাই দিবে স্যার, আপনার ওইখানে যায় স্যার, সমস্যা কি স্যার? আপনি রাজি হয়ে যান। আমরা তো মিলাদ পড়াতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য অনলাইনে সব প্রাইস গুলো পাঠিয়ে দেন স্যার। ওহো, পাইগুলো বানাই দেবো না? ঠিক। প্রাইস গুলো পাঠিয়ে দেন, তাহলে আর মিলাদ দেওয়া লাগবে। আসেন চেম্বার আসেন স্যার চেম্বার আসেন। সুযোগ নেই। মিলাদের শোনেন, তাবারুকের থেকে ভালো কিছু দেবো, আসেন চেম্বারে। হ্যাঁ, স্যার যা পেয়েছি আর কিছু দেওয়া লাগবে না, মাশাআল্লাহ। যা পেয়েছেন অসুবিধা লাগবে না। তো ঠিক আছে, অনেক আপনাদের ওখানে তাবারক প্রচারণ আছে? হ্যাঁ, আপনাদের ওখানে তাবারকের প্রচারণ আছে? হ্যাঁ, তাবারক তো মসজিদে এখনো তো ইয়ে করে না, তাবারক দেয় তো মসজিদে। হ্যাঁ, জিলাপি দেয়। ঠিক আছে, মিলাদ পড়ায় অনেকেই। তো ঠিক আছে, আমি অনেক কথা হচ্ছে, একটু বের হবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক মনোযোগের সাথে ক্লাস করার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করছি আমি। আমার জন্য প্রত্যেকেই দোয়া করবেন। সবাই তো আমার প্রবলেমটা হয়তো বা অন্ততপক্ষে জানতে পারছেন। আমার শারীরিক অবস্থা আসলে খুব খারাপ এখন। আচ্ছা, যাই হোক, আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। শুভরাত্রি। আরিফ মাওলানা ভাই, আপনার চেম্বার কেমন চলছে? চেম্বার তেমন না, হালকা পাতলা চলে। আপনার কোনো খোঁজ খবর নাই? খোঁজ খবর না নিলে কেমন করে থাকবে? কি বলেন, খোঁজ খবর নিলে মানে আপনাকে দেখা সাক্ষাৎ পাচ্ছি না। খোঁজ খবর নিতে হবে, আসতে হবে, তাইলে তো হবে। আর ডাকলে যাব?